তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তাছাড়া আপনার ছেলে বিপ্লবী, আপনি ইংরেজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত, সে কারণেই আপনার সাক্ষী গ্রহণযোগ্য না। আমার ছেলে বিপ্লবী, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আহা, এবার আপনি আসতে পারেন। দেখুন দারোগা সাহেব, আপনি নালিশ গ্রহণ করবেন কিনা বলুন, আমরা লিখিতভাবে নালিশ জানাতে চাই। আপনি চাইলেই তো সব হবে না, এই জন্য চাই উপযুক্ত প্রমাণ। উপযুক্ত প্রমাণ নিয়ে আসুন, আমি অভিযোগ গ্রহণ করব। তবে আপনার সাক্ষ্য ছাড়া যদি অন্য কোনো সাক্ষ্য হয়। আপনি তাহলে অভিযোগ নেবেন না। আমি গ্রামের লোকের মুখে শুনেছিলাম যে আপনি আর মেজ মল্লিক মিলে গ্রামের মানুষের উপর অত্যাচার করেন। আজ নগদে তার প্রমাণ পেলাম। বাহ, আপনার তো দারুণ বুদ্ধি। আপনি যেহেতু বুঝেই গেছেন, তাহলে এবার আসুন। আমি কিন্তু সহজে ছেড়ে দেব না। আপনি ভুল জায়গায় ভুল পদক্ষেপ নিয়েছেন। দরকার পড়লে আমি বড় লট অবধি যাব। একদম চুপ। কথায় কথায় বড়লাট দেখায়। সাহস আছে বড়লাটের কাছে যাওয়ার? কেন বড়লাট আমার বন্ধু? যান না, যান। আমিও তো তাই চাই। ওনার কাছে গেলে তাতে আমারই সুবিধা হবে। ছেলেটা তো বিপ্লবী, আর নিজের বাড়িটা তো নষ্ট বাড়ি বানিয়ে ফেলেছেন, আর গ্রামটার পরিবেশটাও নষ্ট করে ফেলেছেন। ওই অচেনা ছেলেটাকে কেন রেখেছেন বাড়িতে আমরা কি জানি না? এই সব আমি বড়লাটকে জানাবো। সব কি বলছেন আপনি? ওরে বাবা, অভিনয় তো ভালোই জানেন। এমন ভাব করছেন যেন ভাজা মাছ তো উল্টে খেতে জানেন না। বাড়িটাকে তো পতিতালয় বানিয়ে ফেলেছেন। মুখ সামলে কথা বলবেন দারোগা সাহেব। ওরের মায়ের বড় গলা, বেশি বাড়াবাড়ি করলে দেব ফাটকে পুড়ে। সমস্ত ভয় অন্যদের দেখাবেন। আমি চোরও না, ডাকাতো না, তাই আপনি আমাকে ফাটকে ঢোকাতে পারবেন না। পারলে সেটা আপনি অনেক আগেই করতেন। বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর ওই কি সব কবিরাজি করে গ্রামের ভগবান ভাবা বন্ধ করো। তোমার সময় ঘনিয়ে এসেছে মকরালি। আমার কি হবে সেটা আমি বুঝবো। আপনি শুধু আমাকে দয়া করে বলুন যে আপনি নালিশ গ্রহণ করবেন কি করবেন না। না, নেব না। অন্য কোনো সাক্ষী আনলেও নেব না। এসব নালিশ টালিশ এখানে হবে না। যেখানে যাবার সেখানে যান, যা ইচ্ছে তাই করুন। চলবন, আমিও এর শেষ দেখে নেব। আচ্ছা, সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে ভালোভাবে খোঁজ নিয়েছেন তো? কোনো জায়গায় বাদ যায়নি তো ভাই? আরে না, সব বাড়িতে লোক পাঠিয়ে খোঁজ নিয়ে দেখেছি। মিজান কারো বাড়িতে যায়নি। এমনকি যেসব বাড়িতে ও যায় না সেখানেও খোঁজ নিয়ে দেখেছি, ও নেই। আমি কিচ্ছু জানি না। তোমরা ওর মিজানকে ফেরত এনে দাও। ওর মিজানের যদি কিছু হয় আমি কিন্তু বাঁচবো না। আচ্ছা বুবু, এই মিজান বাড়ি ছেড়ে যাওয়ার আগে তোমাদের কাউকে কিছু বলে যায়নি? না, আমাকে তো কিছু বলে যায়নি। ওর বাবাকে নাকি বলে গেছে টাঙ্গাইল থেকে তাঁতের শাড়ি আনতে যাচ্ছে।
আমাকে বলেছে টাঙ্গাইল থেকে তাঁতের শাড়ি নিয়ে এসে এখানে বিক্রি করলে অনেক লাভ হবে, তাই টাঙ্গাইল চলে গেছে, ওর ফুফুর বাড়িতে থাকবে। এইভাবে একটা জল জ্যান্ত ছেলে কোথায় চলে গেল আমরা তো বুঝতেই পারলাম না। আর পুলিশ টুলিশে ধরলেও তো এতদিন একটা সংবাদ পেতাম। আমার মনে হচ্ছে আমার মিজান সংসার ছেড়ে বিভাগী হয়ে গেছে, আর কোনোদিন বাড়ি ফিরবে না। মিজান কেন সংসার ছেড়ে বিভাগী হবে? ওর কি কোনো অভাব আছে নাকি? তোমাকে আমি তখন কতবার বলেছিলাম বিয়েটা ভেঙে দিও না, তখন তো আমার কথা তুমি শুনলে না। আমার কারণে কি বিয়ে ভেঙেছে? আমি তো বারবার মিজানকে বুঝিয়েছি, ওই তো আমাকে নিষেধ করলো। মিজা তো আমাকেও কত কথা বলেছে, ওই আমি তো শুনিনি। এইবার বুঝতে পেরেছি, এই বিয়ে ভাঙার কারণেই মনে হয় মিজান অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। বিয়ে ভেঙে যাওয়ার পরে একটা কথাও বলতো না, মুখে কোনো দানা পানি তুলতো না। এখন তো আর কিছু করার নেই, শুনলাম মেয়েটা বিয়ে হয়ে গেছে। আমার মিজানটা বাড়ি ফিরে আসুক, ওর দেখে শুনে একটা ভালো বিয়ে দিয়ে দিতে হবে, তা না হলে ওকে আর সংসারের বাঁধনে ধরে রাখা যাবে না। তাই করো বুবু, কিন্তু আমি ভাবছি ছেলেটা গেল কোথায়? আত্মীয় স্বজনের বাড়িতে গেল না, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ নেই, এইভাবে উধাও হয়ে গেল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তোমরা যেভাবে হোক আমার মিজানকে খুঁজে বের করো। আচ্ছা, তো একটা কাজ করলে কেমন হয়? আমরা পত্রিকাতে একটা নিখোঁজ সংবাদ ছাপিয়ে দিই। তুমি এটা ঠিক বলেছো, আমরা পুলিশে খবর জানিয়ে পত্রিকায় একটা নোটিশ দেই ওর ছবি দিয়ে, আর লিখে দিবে যে 1000 টাকা দেওয়া হবে যে মিজানকে খুঁজে দিতে পারবে। আমার মিজানের যে কি হলো, মিজান বাবা তুই কোথায় আছিস? ফিরে আয় আমার কাছে, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। আহ, তুমি চুপ থাকো তো, কান্নাকাটি বন্ধ করো, আমরা সবাই তো চেষ্টা করছি নাকি? বুবু, তুমি কোনো চিন্তা করো না, মিজানকে আমরা খুঁজে বার করবই। শালাবাবু, ভাই, তুমি এক্ষুনি পত্রিকা অফিসে যাও, ওর নোটিশ ছাপানোর ব্যবস্থা করো, আর তুমি ওর মিজানের ছবি নিয়ে আসো, যাও। যত টাকাই লাগুক, মিজানকে খুঁজে বের করতেই হবে। দোলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, মিজানকে আমি খুঁজে বার করবই, আপনাকে আমি কথা দিচ্ছি। মিজান যেখানেই থাক দুলা ভাই, মিজান ভালো আছে। আর যদি মিজানের কোনো কিছু হতো বা খারাপ অবস্থায় থাকতো, সেই সংবাদ আমরা অনেক আগেই পেয়ে যেতাম, কারণ খারাপ সংবাদগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায় দুলা ভাই। মোহর আলী আজ থানায় এসেছিল আপনার নামে নালিশ করতে, দিয়েছি খুব করে রোগে। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়েছে। এবার দেখুন উল্টো পা ধরে আপনার রাগ ভাঙাতে না আসে। না, এতটা আশা করি না, বেটা অতখানি ভীতু নয়। হ্যাঁ, সে তো আমি জানি, সেই জন্যই তো একটু বেশি করে করকে দিলাম। শুনে খুব খুশি হয়েছি। আমার আরো কিছু প্ল্যান আছে, সেটা সফল করতে গেলে আপনার সাহায্য আরো প্রয়োজন। হ্যাঁ, হবে হবে, আপনারা আমাদের দেখবেন, আমরা আপনাকে দেখব, তবেই না বন্ধুত্ব। ঠিক কথা, একেবারে খাঁটি কথা বলেছেন। আচ্ছা, ওই যে বিদেশি ছেলেটা, তার নামে যে বিস্তারিত সংবাদ সংগ্রহ করে দিবেন বলেছিলেন, তার কি খবর? আরে পাবেন পাবেন, সব খবরই পাবেন। আমি এর মধ্যেই লোক লাগিয়ে দিয়েছি। কথা এই যে বলতে বলতেই চলে এসেছে। হ্যাঁ গেস্ট, তোকে যে খবর আনতে বলেছিলাম এনেছিস? বিলক্ষণ, ওই ছেলেটার বাড়ি হলো বিক্রমপুরে, বাড়ির অবস্থা বেশ ভালো, তাছাড়া বড় কাপড়ের ব্যবসা আছে ওদের। তাই যদি হয় তাহলে হঠাৎ কবিরাজি শেখার বাতিক হলো কেন? নিচে কথা, ওসব কবিরাজি ফবিরাজি শেখা হলো একদম বাজে কথা, আসল কথা অন্য। তা আসল কথাটা কি? কোনো বিপ্লবী দলের সঙ্গে যুক্ত নাকি তলে তলে? না, তা ঠিক নয়, তবে তবে কি? মোহর আলীর ছেলের বউয়ের সঙ্গে আগে নাকি ওই ছেলেটার বিয়ে হবার কথা ছিল, ছেলেটাও নাকি বিয়ে করার জন্য পাগল ছিল। ও, এটাই তাহলে আসল কথা। ওই বউটার জন্যই তাহলে ওই ছেলেটা এখানে এসেছে। একদম ঠিক কথা কর্তা। শুনলেন তো,
আসল ব্যাপারটা তাহলে আমরা ঠিকই আজ করেছিলাম। এখন সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। শোন কেষ্টা, তুই কিন্তু ওই ছোকরাটার দিকে সারাক্ষণ নজর রাখবি। উল্টো পাল্টা কিছু দেখলে এসে খবর দিবি। বিলক্ষণ, সে আপনি একদম ভাববেন না কর্তা। এখন আমি চলি। পেন নাম কর্তা, পেন নাম দারোগা বাবু। খেলাটা বেশ জমে উঠেছে মল্লিক মশাই। এই হলো সুযোগ। এই সুযোগে মোহর আলীকে বধ করতে হবে। তবে সাবধান, কোনো উল্টোপাল্টা পদক্ষেপ নেওয়া যাবে না। একটা ভুল পদক্ষেপে পুরো খেলাটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি করা উচিত? ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত। আর সঠিক সময়টা এলেই আমি আগে থেকেই জানতাম শেষ পর্যন্ত এমনটাই হবে। কত বড় বড় কথা বলেছিলে মুখে, চাকরি খুঁজে বের করবে, বাসা খুঁজে বের করবে। শেষ পর্যন্ত কি হলো? কোথায় তোমার বাসা, কোথায় তোমার চাকরি? তুমি একটু চুপ করবে? কেন কেন আমি চুপ করব? আমি চুপ করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখন কি করবে তুমি? থাকবে কোথায়, খাবেই বা কি? এত চিন্তা করছো কেন? হ্যাঁ, এত চিন্তা করছো কেন? গ্রামে তো আমাদের পৈতৃক বাড়িটা এখনো আছে। প্রয়োজন হলে আমরা সেখানে চলে যাব। প্রয়োজন পড়লে সেখানে চলে যাবে। তুমি যাও, আমরা কেউ ওখানে যাব না। কেন? গেলে কি সমস্যা? আব্বা আম্মা তো বারবার বলেছেন সেখানে গিয়ে থাকতে। অসুবিধা তুমি কি বুঝবে? অসুবিধা তো ভোগ করতে হয় আমার। তোমার আব্বা আম্মা তো সারাক্ষণ আমার মাথার উপর ছড়ি ঘোরায়। তুমিও তাদেরকে কম অপমান করনি। বেশ করেছি। তোমার আব্বা আম্মার মন মতো আমি চলতে পারবো না। যে আব্বা আম্মা তুমি এত নিন্দা করছো, তাদেরকে দেখে কিন্তু তোমার আব্বা আম্মা এই বাড়িতে বিয়ে দিয়েছিলেন। এ কথা ভুলে যেও না। আমার আব্বা আম্মা তোমার চাকরি দেখে বিয়ে দিয়েছিল। আব্বা আম্মা জানতেন একদিন না একদিন তুমি আলাদা বাসা করবেই, কিন্তু ওনারা এটা জানতেন না একদিন তুমি চাকরিটাই হারাবে। তুমি আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি তোমাদের গ্রামের বাড়িতে যে থাকতে পারবো না, ব্যাস। আমার ছোট ছোট ছেলে মেয়েদের ওই জঙ্গলে নিয়ে ফেলতে পারবো না। তুমি না বাপ, তোমার একটাবারের জন্য মনে হয় না আমার এই ছোট ছোট ছেলে মেয়ে ওই জঙ্গলে কি করে থাকবে? কেন? আমাদের ছেলেমেয়েরা তো ওখানে যেতেই চায়। ওখানে গেলে ওরা তোতন রশির সাথে খেলা করতে পারে। ওরা তো ওখানে ভালোই থাকে। ভালো থাকে না ছাই। আমার মেয়ে অত বড় ইংরেজি স্কুলে পড়াশোনা করে ওই গ্রামে যেয়ে কি মানিয়ে নিতে পারবে? মানিয়ে নিতে না পারলেও মানিয়ে নিতে হবে। বাবা বাবা, এই না হলে উপযুক্ত পিতা? নিজের খামখেয়ালিপনা আর দায়িত্বহীনতার ফল ভোগ করবে আমার বাচ্চারা। আমার এতদিনের স্বপ্ন আমার মেয়েটা বড় হবে, ইংরেজিতে কথা বলবে, ধুমধাম করে বড়লোক কোনো ছেলের সাথে বিয়ে দেব। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আর সেজন্য দায়ী তুমি, তোমার পরিবারের লোকজন। আমি তোমাদের কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। দেখো হামিদা, তুমি আমাকে যা খুশি বলো, এতে ওদের কি দোষ? ওদের কোনো দোষ নেই। ওরা যদি সুলতানকে খোঁজার দায়িত্ব তোমাকে না দিত, তাহলে তো কেউ জানতে পারতো না যে সুলতান তোমার ভাই, আর তোমার চাকরিটাও যেত না। দেখো, চাকরি যাওয়াটা একটা সাময়িক কষ্ট, কিন্তু আমি যদি সেদিন ওদের পাশে না দাঁড়াতাম, তাহলে নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম। কোনোদিন আর ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আর তাছাড়া এখন আমার মনে হয় ওই শয়তান নোংরা ইংরেজদের গোলামি করার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। তাই আমি যা করেছি ঠিকই করেছি, এর জন্য আমার কোনো অনুতাপ নেই। বাহ, এখন ইংরেজরা খুব খারাপ হয়ে গেল, আর যখন চাকরি করতে তখন তো তারা খুব ভালো ছিল। এই জন্যই তোমাদের মতো মানুষদের কিচ্ছু হয় না। তোমরা যেই থালায় খাও সেই থালায় ফুটো করো। হামিদা, অনেকক্ষণ ধরে তোমাকে কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি, তুমি গেলে ভালো, না গেলে আমি একাই বাচ্চাদের নিয়ে চলে যাব। হায় আল্লাহ, আমাকে আর কত কষ্ট দিবে তুমি? ওই জঙ্গলে গিয়ে আমি থাকবো কি করে? ওই ডাইনি বুড়ো দুটো আর অন্তরা, ওদের দেখলে তো আমার গা জ্বালা করে। আমি যে এখন কি করি? তুমি
আবার ওই বিষয়টা নিয়ে ভাবতেছো? তোমাকে না বললাম ওই বিষয়টা নিয়ে চিন্তা বাদ দাও, ভুলে যাও সব কিছু। ভুলে যাওয়ার তো চেষ্টা করতেছি গো বউ, কিন্তু পারতেছি না। মনটার ভিতরে খালি খসখস করতেছে। তারা বড় লোক, তুমি কেন তাদের সাথে বিবাদে গেলা? ওরা কর্তার নামে যে আজে বাজে কথা বলতেছিল, কর্তার নামে আজে বাজে কথা বললে আমি নিজের ঠিক রাখতে পারি না। দেশে আইন আদালত নাই, ওরা যা বলবো তাই হইব নাকি? থানায় তো গিয়েছিলে, কিছু হলো? আইন আদালত সব বড় লোকদের জন্য। কর্তা বলছে দরকার হলে বড় লাটের কাছে নালিশ জানাইবো। না না, আমি আর কোথাও যেতে দেবো না তোমাকে। কেন কেন যেতে দিবা না? তুমি ওদের সাথে লড়ে পারবে না, ওদের টাকা আছে, তাই আইন আদালত সব ওদের কেনা, আর বড় লাটও ওদের পক্ষেই কথা বলবে। সবাই একরকম না বউ, এই গ্রামের এক দারোগা দিয়া তো আর দেশের আইন আদালতকে বিচার করা যায় না। কর্তা বলে বড় লাটের কাছে গিয়ে নালিশ জানাইলে ঠিকই কাজ হইব। এরপরে যদি কাজ না হয় আমি ওদের কিছুতে ছাড়বো না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি বলছো? তুমি কি রাস্তায় নেমে মেজো মালিকের সাথে মারামারি করবে নাকি? ওদের কত লোকজন, লাঠিয়াল, তার উপরে আবার দারোগা মিশেছে ওদের সাথে। হয় তোমায় মেরে ফেলবে, না হয় জেলে পুরে দেবে। যাওয়ার হইব, কিন্তু আমি এর বদলা নিয়ে তারপরে ছাড়বো। অপদস্থ হয়ে পয়সা থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাই তো, যাও মরে যাও। এই কথা বলার আগে তুমি একবারও ভাবলে না তোমার কিছু হয়ে গেলে ছেলে পুলেগুলো নিয়ে আমার কি হবে? তুমি খুবই স্বার্থপর, শুধু নিজের মান সম্মানের কথাই চিন্তা করলে। আমরা তোমার কিছু না। আমি কি সে কথা বলছি? আর আমি কি আজকে মারা যাবো নাকি? হ্যাঁ, যাও, তুমি আজই মরে যাও। তুমি মরে গেলে আমি বাচ্চাগুলোকে নিয়ে গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দেবো। আহা, কি জাতা কথা বলতেছো? তোমার না বলছি এসব বাজে কথা বলবা না। আর মরবো বললে কি মরা যায় নাকি? আচ্ছা যাও, আমি কিছু করবো না। এবার হইলো? না, তুমি আমার মাথায় হাত রেখে কসম করো তুমি আর মাথা গরম করবে না, আর মেজো মল্লিকের সাথে বিবাদে যাবে না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার মাথায় হাত রেখে কসম করলাম আমি কিছু করবো না। ঠিক আছে, এবার তুমি ছাড়া আমাদের আর কি আছে বলো? তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, তোমার ছাড়া আমি বাঁচবো না। কান্দো না তো, আমার কিছু হইব না। আর আমিও কি তোমাদের স্যার ময়রা শান্তি পাবো বলো? কান্দো না, কান্দো না। পেয়েছেটা কি ওরা? এটা কি মগের মূল লোক নাকি যে যা খুশি তাই করবে? তুমি ওদের সঙ্গে ঝগড়া করতে গেলে কেন? তুমি জানো না ওরা কেমন মানুষ? জানি বলেই তো ধারে কাছে পারত পক্ষে যাই না, ওদের ভালো মন্দের মধ্যে থাকি না। তাহলে ঝগড়া হয় কি নিয়ে? দুর্জনের কি ছলের অভাব আছে? মেজো মল্লিক মোহনকে ডেকে নিয়ে একটা চর মেরে দিল, আর আমি এর প্রতিবাদ করবো না? মোহনকে চড় মেরে দিল? মোহনের মতো একটা সাদাসিধা মানুষ, যে কিনা কারো কোনো সাথে পাচ্ছে থাকে না, তাকে যে চড় মারে সে কি মানুষ? তাহলে বোঝো, চুপ করে বসে থাকা যায়? তার মানে দারোগাকে ওরা হাত করে নিয়েছে। দারোগাকে হাত করতে পেরেছে বলেই তো ওদের সাহস বেড়ে গেছে, নইলে এতদিন তো কারো গায়ে হাত তুলতে সাহস পায়নি। কি যে অবস্থা! মানুষ বিপদে পড়লে থানা পুলিশের সাহায্য নেয়, কিন্তু শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে মানুষ গিয়ে দাঁড়াবে কোথায়? থানার দারোগাই তো বিচারের শেষ কথা নয়, আমি বড়লাটের কাছে নালিশ করব। দেখো, পানিতে বাস করে কুমিরের সাথে বিবাদ করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, একটু বোঝার চেষ্টা করো। তাই বলে এত বড় অপমান সহ্য করা যায়? মিজানকে নিয়ে ওরা দারোগার কান ভারী করেছে, সেটা নিয়ে দারোগা কত কটু কথা শুনিয়ে দিল। কেন? মিজান কি করেছে? তাকে নিয়ে দারোগা কটু কথা শোনাবে কেন? আমার বাড়িতে থেকে ছেলেটা কবিরাজি শিখছে, এটাই হয়েছে ওদের চক্ষুষু। ওদের থেকে তুমি একটু দূরেই থেকো, আমার কিন্তু ওদের মতিগতি মোটেই ভালো ঠেকছে না। আমি ওই মেজো মল্লিকের মতো জমিদারদের ভয় পাই না। তাল পুকুরে ঘটি ডোবে না, সে আবার জমিদার। সে যাই হোক, ওরা পারে না এমন কোনো কাজ নেই। আর তুমি তো খুব ভালো করেই জানো যে মেজো মল্লিক তোমার খুদ ধরার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকে। তোমার সঙ্গে যে তার কিসের শত্রুতা সেটাই বুঝতে পারলাম না। শত্রুতা তো একটাই,
আমি গ্রামের মানুষের পক্ষ হয়ে কথা বলি, ওদের অন্যায়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, অন্যায়ের প্রতিবাদ করি, এতেই ওদের গাত্র দেওয়া হবে। কিন্তু আমিও দেখে নেবো, আমি ওদের ছেড়ে দেবো না। ওই সমস্ত থানা, পুলিশ, দারোগা এগুলোকে আমি ভয় পাই না। আমি সৎ পথে চলি, অসৎকে কখনো প্রশ্রয় দিই না। আমি এর শেষ দেখে নেব। তুমি কি আবার ছোট হয়ে গেলে নাকি? মাথাটা ঠান্ডা করো। এমনিতে আমাদের বিপদের কোনো শেষ নেই, তার উপর তোমার যদি কোনো কিছু হয়ে যায়, আমি বলি কি মেজো মল্লিকের সাথে আপোষ করে নেওয়া যায় না? কি? না মানে কথা টথা বলে যদি বিষয়টা মিটমাট করে ফেলা যায়। দেখো পেয়ারা, ওই তর্ক কেষ্টর মতো আমি মেজ মল্লিকের ধামা ধরতে পারবো না। অন্যায় দেখলে আমি চোখ বন্ধ করে থাকতে পারবো না, তার প্রতিবাদ আমি করবই। মেজ মল্লিকের মতো নোংরা লোকের সাথে আপোষ করার চেয়ে মরে যাওয়া ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার একটু মাথাটা ঠান্ডা করো তো। আমার মাথা ঠান্ডাই আছে। ও ভালো কথা, ভুল এখন কেমন আছে? আবার ওর শরীর টরীর খারাপ করেনি তো? না, আল্লাহর রহমতে আর পীর বাবার দোয়ায় বৌমা এখন ভালোই আছে। আমি চিন্তা করছি যে পীর বাবার মাজারে গিয়ে কিছু পয়সা দিয়ে আসবো। সে তুমি যা খুশি তাই করো, আমি সব মানিও না, এগুলো তো আমার কোনো বিশ্বাসও নেই। যদি ঝাড়ফুঁকেই সব কিছু হয়ে যেত, তাহলে কবিরাজ, বুদ্ধি, ডাক্তার এগুলো পৃথিবীতে দরকার ছিল। আচ্ছা বাবা, হয়েছে, এ নিয়ে আমাকে আর তোমার বেশি কথা শোনাতে হবে না। আসলে তোমার কাছে আমার কথাটা বলাই ভুলছে। মোহর, তুমি বহুবার বেড়েছ, তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি দেখাবো। আরেকবার গায়ে হাত দেখুন, আল্লাহর কসম আমি কিন্তু ভুলে যাবো আপনি কে। ভালো চান তো আপনি এক্ষুনি মোহনের কাছে ক্ষমা চান। শালা চুনোপুটি, 2 পয়সার কবিরাজ, আমার সাথে বেয়াদবি। কর্তা, এত রাতে তলব কি ব্যাপার বলুন তো? আপনার শরীরটা ঠিক আছে তো কর্তা? আমরা তো ভয় পেয়ে ছুটে এলাম। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক নেই তর্করত্ন, আমি ঠিক নেই। আবার কি অঘটন ঘটলো? অঘটন যা ঘটার তা তো সকালেই ঘটেছে। মোহরের মতন 2 পয়সার কবিরেজ আমাকে বলে কিনা মোহনের মতন ফকিরের কাছে ক্ষমা চাইতে। এর চেয়ে বড় অঘটন আর কি ঘটতে পারে? আমি যে কিছুতেই এই ঘটনা ভুলতে পারছি না। শান্ত হন মল্লিক মশাই, শান্ত হন। ওই মোহরকে তো উচিত শিক্ষা দিতেই হবে, তবে মাথা গরম করে নয়, তাহলে দাবার গুটি উল্টে যেতে পারে। তাই যা কিছু করতে হবে মাথা ঠান্ডা করে। আলোচনা পরিকল্পনা অনেক হয়েছে, আপনি এবার থামুন। কর্তা, কর্তা, আপনি আমাকে শুধু একটাবার হুকুম দিন, আমি লাঠিয়াল নিয়ে গিয়ে ওই মোহর কবিরাজের বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়ে আসি। আমি কুত্তার বাচ্চাটাকে এনে আপনার পায়ের নিচে ফেলবো। কর্তা, একবার শুধু হুকুম দিন আমাকে। তুই তাই কর কেষ্ট, তাই কর। লাঠিয়ালদের নিয়ে গিয়ে মোহরকে মারতে মারতে আমার সামনে নিয়ে আয়। শালার অনেক বার বেড়েছে, আমি অনেক সহ্য করেছি, আর না। আগে কথা, আমি যাচ্ছি এখনই। আপনি রাগের মাঝে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, আর এই ভুলের কারণে আমাদের এতদিনের পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। বেগম আমরা এমনি আপনার উপর চোখে আছে, সে ওই মোহরাইকে স্নেহ করে। এই কাজটা করলে সমস্ত কিছু আমাদের বিপক্ষে যাবে। গেলে যাক, আমি এখন এসবের কিচ্ছু পরোয়া করি না। আমি আমার অপমানের বদলা নিতে চাই। আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তোমার তো মাথা ব্যথা কিসের? তোমার তো গায়ে লাগছে কেন? মিজান ভাইয়ের সাথে তোমার বইয়ের বিয়ে দিবে নাকি? এই বাচ্চা বাচ্চার মতন কথা বল। তুমিও বড়র মতো সম্মান রাখার চেষ্টা করো। আমার সাথে কথা বলে তোমার সময় নষ্ট করার দরকার নেই। যাও গিয়ে ওই মেজো মল্লিকের চামচাগিরি করো, গিয়ে যাও। দাঁড়া, দেখ আমি তোর কি করছি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি,
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।